আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে শুরু করছি গল্প পেটুক ভূত। গল্পটি সংগৃহীত। নীলগঞ্জের মানুষ নতুন উপদ্রবে অস্থির। এমন উটকো ঝামেলায় পড়তে হবে ভাবেনি তারা। লোকে শুনলেও যদিও হেসে লুটোপুটি খাবে, তবুও এই যন্ত্রণায় অস্থির তারা। এ থেকে নিস্তার পাবার পথ হন্যে হয়ে খুঁজছে। ব্যাপারটা হচ্ছে, মাসখানেক যাবৎ নীলগঞ্জের মানুষ শান্তিতে দুমুঠো ভাত খেতে পারছে না। এমন নয় যে তাদের অভাব আছে কিংবা ফসল ফলেনি। সমস্যাখানা ভারী আজব। ঝি বউরা রেধে বেড়ে নাইতে গেছে, ফিরে এসে দেখে হাড়ি খালি। কেউ যেন হাড়ি পুছে সব খেয়ে গেছে। নেমন্তন্ন বাড়িতে কড়াই ডেকচি ভর্তি মাছ, ভাত, মাংস, পায়েস কে যেন নিমেষেই খেয়ে সাফ করে গেছে। এমনকি ময়রারাও ভীষণ বিপদে পড়েছে। শোকেস ভর্তি মিষ্টি কে যেন খেয়ে যাচ্ছে। প্রথম প্রথম গায়ের মানুষ ভেবেছিল হয়তো কোনো চোর কিংবা ফাজিল ছোকরা দলের কাজ, কিন্তু চোখের সামনে ঢাকা দেওয়া হাড়ি কড়াই থেকে বেমালুম খাবার হাপিস হয়ে যেতে লাগলো। হাজার পাহারা দিয়েও সেই অদৃশ্য খাইয়ের টিকিটারও নাগাল পাওয়া গেল না। এমন নয় যে সব খাবার দাবারই হাপিস হয়। মাছ, মাংস, মিষ্টান্ন যত প্রকার সুখাদ্যের উপরই যেন শনির দশা। কচু, ঘেঁচু, উচ্ছের মতো খাদ্যের হাড়ি ছুঁয়েও দেখে না। অগত্যা মানুষ উপায় অন্তর না পেয়ে ওই কচু ঘেঁচু নিরামিষই রাঁধতে লাগলো। কোনো বাড়িতে আর ভোজ উৎসব চলে না। ময়রাদের ব্যবসা লাটে। এই অদৃশ্য খাদ্য ভক্ষণের একটা বিহিত না করে তারা কোনো প্রকার আয়োজনের নামও মুখে আনতে চাইছে না। তবে এই কচু ঘেঁচু খেয়ে আর কতদিন থাকা যায়? গায়ের মানুষ অতিষ্ঠ হয়ে মোড়লের কাছে নালিশ দেয়। এভাবে আর কতদিন চলবে? আর তো পারা যাচ্ছে না। বাড়ির ছোট ছোট ছেলেগুলো তো আর নিরামিষ মুখে তুলতে চাইছে না। তাদের পাতে সুখাদ্য না পড়লে তারা খেতে চাইবে কেন? তবে এতদিনে সবাই বুঝে গেছে এই অস্বাভাবিক সুখাদ্য ভক্ষণের পিছনে যে বা যারা আছে তারা সশরীরী কেউ নয়, অশরীরী কেউ। অবশেষে দূরের গাঁ থেকে এক গুণিনকে ডাকা হলো। তার হুঙ্কারে নাকি ভূত পেতনিতে এক গাছে নৃত্য করে। এখন এই ভীম গুণিনী তাদের একমাত্র ভরসা। 5 ক্রোশ পথ পেরিয়ে ভীম গুণিন যখন নীলগঞ্জে পৌঁছায় তখন সূর্য মাথার উপর। ভীম গুণিন পৌঁছাতেই মোড়লের বাড়ির লোকজন তার সেবা যত্নে ব্যস্ত হয়ে ওঠে। দুপুরের আয়োজন যৎ সামান্য, কারণ ভালো মন্দ কিছু রাঁধলে তা পাতে দেওয়ার জো নেই। অদৃশ্য খাদক সে খাবার নিমিষে শেষ করে দেবে। মিষ্টি দিয়ে যে তাকে আপ্যায়ন করবে সে পথও বন্ধ। ময়রাগুলোর অশান্তি যেন সবার চেয়ে বেশি। মিষ্টি বানানোর কোনো উপায় নেই। সন্দেশ, রসগোল্লা, পান্তুয়া, সীতাভোগ যাই বানাক না কেন নিমিষেই হাপিস। এভাবে বেশি দিন চললে তাদের পথে বসতে হবে। ভীম গুণিন আসতেই বাতাসে
কি যেন শুকিয়ে চলেছে আর একটু পর পর মুখ কুঁচকে ফেলছে। সবাই চুপচাপ। ভীমগুণিনের ভাবসাব বুঝতে চাইছে। ভিতরে ভিতরে সবাই ভীষণ অস্থির হয়ে আছে। ভীমগুণিন কি পারবে এই বিপদ থেকে তাদের রক্ষা করতে? সবার আগে নীরবতা ভাঙে মোড়ল। কিছু একটা করুন বাবা, আর তো পারা যাচ্ছে না। পাতে মাছ মাংস পড়ে না কত দিন হলো। কচু গেচু দিয়ে ভাত আর গলা দিয়ে নামতে চায় না। আহা, কত দিন গিন্নির হাতের পায়েস খাই না। বাপু অত খাই খাই করে না তো, একটু ভাব গতি বুঝে দাও, নইলে সমস্যাখানা সমাধান করব কিভাবে? ভীমগুণিনের মুখ ঝামটা খেয়ে শান্ত হয় মোড়ল। আগে থেকে বেচারা চিন্তায় কাহিল, এখন ভীমগুণিনের বকুনি শুনে মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছে। হ্যাঁ, তোমরা কি যেন বলছিলে? অদৃশ্য প্রেত তোমাদের ভালো মন্দ খাবার খেয়ে নিচ্ছে, তাহলে ওকে এই খাদ্য দিয়েই জব্দ করতে হবে। ভীমগুণিন গায়ের মাথাদের সাথে সলা পরামর্শ করতে থাকে। পোলাও, কালিয়া, কষা মাংস, পায়েস, লাড্ডু, কয়েক পদের সুখাদ্য তৈরি হয়েছে ভীমগুণিনের আদেশে। এবার সেসব খাবার সাজিয়ে রাখা হয়েছে গুণিনের নির্দেশ মতো নির্দিষ্ট জায়গায়। সবাই সব ষড়যন্ত্র করে অপেক্ষা করতে থাকে অন্তিম মুহূর্তের জন্যে। খানিকক্ষণ বাদে অদৃশ্য কেউ যেন সাজানো সকল সুখাদ্য ভক্ষণ করা শুরু করে। এই সুযোগে ভীমগুণিন চারিদিকে গণ্ডি কেটে দেয়। বাধা পড়ে অদৃশ্য প্রেত। এবার ভীমগুণিন তার কাজ শুরু করে। গণ্ডিতে আবদ্ধ প্রেত এখন তার হাতের মুঠোয়। তার মন্ত্র তন্ত্রের জোরে অদৃশ্য প্রেতের মুখে প্রথমবার কথা ফোটে। নাকি সুরে কণ্ঠটা বলে, ওরে মারে, ওরে বাবা রে, গেলুম রে, আমার ছেড়ে দে রে, ওরে দুটো খেতে এসে কি বিপদে পড়লাম রে। ছেড়ে দেব? তোকে ছেড়ে দেব হতভাগা? তোর জন্যে গায়ের লোক দুটো ভালো খেতে পায় না। হুঙ্কার দিয়ে বলে ওঠে ভীমগুণিন। খাই কি সাধে, খিদের জ্বালায় মরেই তো ভূত হলাম, মরেও যে খিদে মিটল না। লজ্জা করে না? লজ্জা করে না হতভাগা? মরেও তোর নোলা কমে না? বাজ খাই গলায় চেঁচিয়ে ওঠে ভীমগুণিন। না গো গুণিন, খাওয়ার সুখের কাছে কিসের লজ্জা? বল তুই কিভাবে মরলি, বল। আরো কিছু তুকতাক করার পর অদৃশ্য কণ্ঠেশ্বরের মালিক যন্ত্রণায় চিৎকার করে ওঠে, ওরে দাঁড়া, বলছি বলছি, আর মারিস না। মাস তিনেক আগে নীলগঞ্জের যতীন বাগচি পেটুক বলে বেজায় বদনাম। একটা মানুষ যে এত খেতে পারে সে যতীন বাগচির খাওয়া না দেখলে লোকে জানতেই পারত না। যতীনের ভুঁড়ি ভোজকে লোকে এতই ভয় পায় যে সহজে কেউ তাকে নেমন্তন্নও করতে চায় না। আর দুর্ভাগ্যবশত যদি নেমন্তন্ন করেও ফেলে, গৃহস্বামী ইষ্ট নাম জপ করে, যেন যতীন বাকিদের পাতে দেওয়ার মতো কিছুটা অবশিষ্ট রাখে। যতীনের এহেন স্বভাবে যে গায়ের লোক বিরক্ত ছিল শুধু তা না, আর নিজের গিন্নি শ্রীমতী ননিবালাও কম অতিষ্ঠ ছিল না। স্বামীর এই খাই খাই স্বভাবের জন্য সংসারে বারবার অন্ত নেই। ভাগ্যিস তাদের ছেলেপুলে হয়নি,
নইলে বাপের জ্বালায় ওদেরও অভুক্ত থাকতে হতো শেষ তক। ননিবালার মুখ ঝামটার ভয়ে যতীন যদিও একটু সামলে থাকতো, কিন্তু বেশিক্ষণ নিজের জিভ সামাল দিতে পারত না। ননিবালা সারা দিন স্বামীর খাইয়ে স্বভাবের জন্য স্বামীকে সাপ সাপান্ত করত আর কপাল চাপড়াত। মাঝে মধ্যে যতীন বড় রকম অঘটন ঘটালে গিন্নির আস্ফালন বেড়ে যেত। কিন্তু একদিন সর্বনাশের চূড়ান্ত হয়ে যায়। আগের দিন জমিদারের ছেলের বৌভাতে ইচ্ছে মতো খেয়ে পেট নামিয়ে ফেলে যতীন। তাই গিন্নি যতীনের জন্য শুধুমাত্র কাঁচকলা সেদ্ধ আর ফেনা ভাত করে, আর হুঙ্কার দিয়ে জানিয়ে দেয় এছাড়া তার কপালে আর কিছু জুটবে না। আবার সেদিনই ননিবালার ভাই নতুন বউ নিয়ে প্রথমবার তাদের বাড়ি আসবে। সে উপলক্ষে উপাদেয় খাবার রান্না হয়। সর্ষে ইলিশ, চিংড়ি ভাপা, পোস্তর বড়া, খাসির মাংসের ঝোল, পায়েস, সব বাহারি খাবারের গন্ধে সারা বাড়ি মম করছে। যতীনের মন তখন হেসেলের চারদিকে ঘুরঘুর করতে থাকে। এত সব ভালো খাবার রেখে কিনা যতীন ওই ছাইপাশ গিলবে? ধুর ধুর। যতীন তককে তককে থাকে কখন গিন্নি নাইতে যাবে। ননিবালা সব কাজ সেরে খাবারগুলো ঢেকে রেখে নাইতে যায়। যাওয়ার আগে যতীনকে কড়া করে সাবধান করে যায় যাতে কোনো খাবারে হাত না দেয়। কিন্তু যতীন সে কথায় থোড়াই পরোয়া করে। গিন্নি যাওয়ার পর যতীন মনের আনন্দে ননিবালার বাপের বাড়ির জন্য রাধা খাবারগুলো উদরস্থ করে নিজের বিশাল ভুঁড়িতে হাত বোলাতে বোলাতে ভাত ঘুম দেয়। স্নান করে ফিরে এসে তো ননিবালার মাথায় হাত। তার বেয়াক্কেলে পেটুক স্বামী তার রান্না করা খাবার প্রায় পুরোটাই নিজের পেটে চালান করেছে, আর খুব সামান্যই অবশিষ্ট আছে। ওদিকে ভাই আর তার বউ নিয়ে আসতে আর দেরি নেই। রাগে ক্ষোভে ফেটে পড়ে ননিবালা। ঝাঁটা হাতে করে যতীনকে আচ্ছা মতো ঝাঁটা পেটা করে, সাথে গালাগালি আর সাপ সাপান্তর তুবড়ি ছোটায়। এতদিন গালমন্দ করলেও এই প্রথম যতীনকে ঝাঁটা পেটা করে ননিবালা। এতদিন গিন্নির গালমন্দ সয়ে গেলেও এবার ঝাঁটা পেটা হজম করতে পারেনি যতীন। মনের দুঃখে বাড়ি থেকে বের হয়ে যায় সে। ধুর, এ জীবন আর রাখবেই না সে। এত অপমান, এত লাঞ্ছনা দুটো বেশি খাওয়ার জন্য এই পোড়া জীবন রেখে কি লাভ? প্রথমে গলায় দড়ি দেওয়ার কথা ভাবলেও নিজের বিশাল বপুর কথা ভেবে সে চিন্তা বাতিল করে যতীন। অবশেষে সেকো বিষ খেয়ে এই ধরাধামের মায়া ত্যাগ করে যতীন। কিন্তু অপঘাতে মৃত্যুর জন্যে ইহলোকের মায়া কাটাতে পারেনি যতীন। খাবার লোভে সে এখনো এই জগতে রয়ে গেছে। শুনলেন তো সবাই, আপনাদের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে কোন প্রেতাত্মা? মরণ! যতীন বেঁচে থেকেও খাই খাই করেছে, এখন মরেও নোলা কমলো না। টিপ্পনি কাটে বুড়ি মতন এক মহিলা। বাবা, এখন কি হবে? এই যতীন বাগচি যে সে খাইয়ে নয়, মরে গিয়ে তো ওর খোরাকি আরো বেড়েছে, রক্ষে করুন। কাঁদো কাঁদো গলায় মিনতি করলো মোড়ল। যতীন বাগচি ভোলা ভালা মানুষ ছিল বটে, কিন্তু তার ভোজন বিলাসকে ভয় পেত না এমন মানুষ খুব কম।
ভীমগুণী এবার গম গমে স্বরে যতীন বাগচির প্রেতকে বলে, এই গা ছেড়ে চলে যা যতীন, এই জগতের সাথে তোর লেনা দেনা বহু আগেই মিটে গেছে। আমি যাব না, বেঁচে থাকতে গিন্নির জ্বালায় মনে রাস মিটিয়ে খেতে পারিনি, এখন ভূত হয়ে দিব্যি খাচ্ছি যাচ্ছি, এই সুখের জীবন ছেড়ে আমি যাব না। যতীন নাছোড় বাঁধা, সে কিছুতেই এগা ছাড়বে না। অবস্থা বেগতিক, কোনো প্রেত স্বেচ্ছায় না গেলে তাকে তাড়ানো যায় না। অনেক চেষ্টার পরও যখন ভীমগুণীর সুবিধে করতে পারল না, তখন সে অন্য পথ ধরল। সবাইকে জিজ্ঞেস করলো, দেখলে তো যতীনের প্রেত বড় বেয়ারা, সুখাদ্যের প্রতি এমনই অনুরাগ যে সে কিছুতেই ও লোকের মায়া কাটাতে পারছে না। এখন তোমরা কি কেউ জানো যতীন কিসে ভয় পায়? একমাত্র সেই উপায়ই ওকে বশ করা সম্ভব। যতীনের প্রতিবেশী হারুন মোল্লা বলে ওঠে, খাওয়ার ব্যাপারে যতীনের না ছিল ভয় না ছিল লজ্জা, তবে যতীন ওর গিন্নিকে বেজায় ভয় পেত। ননিবালার মতো মুখোরা নারীকে ভয় না পেয়ে যাবেই বা কই? আর কাঁচকলা সেদ্ধ ফেনা ভাতকে বেজায় অপছন্দ করত যতীন। ওটা খাবার চেয়ে যতীন হাসি মুখে বিষ খেতেও রাজি ছিল। ব্যাস, ওতেই হবে। তোমরা যত তাড়াতাড়ি পারো যতীনের বউকে খবর দাও, আর তাকে যথাসম্ভব পুরোটা বুঝিয়ে বলবে। এখন ননিবালাই একমাত্র ভরসা। আর একটা কথা, কাল গায়ের সব বাড়িতে কাঁচকলা সেদ্ধ ফেনা ভাত যেন রাঁধা হয়। যতীনের মৃত্যুর পর ননিবালা বাপের বাড়ি চলে গিয়েছিল। গায়ের লোক বিন্দু মাত্র দেরি না করে ননিবালাকে আনতে তার বাপের গায়ে ছোটে। সব কিছু শুনে ননিবালা আসতে রাজি হয়। মৃত স্বামীর কাণ্ডে সেও কম লজ্জা পায়নি। পরদিন আবার যজ্ঞে বসে ভীমগুণী। যতীনের প্রেত মহা খাপ্পা, সারা গায়ে এক কণাও মনের মতো খাবার পায়নি। সব বাড়িতেই তার চক্ষু শুন কাঁচকলা সেদ্ধ ফেনা ভাত। অবশেষে যতীনের প্রেত হাজির হয় সবার সামনে। ভীমগুণী আবার তাকে নির্দেশ দেয় গা ছাড়ার জন্য, কিন্তু যতীনের প্রেত ভেঙচি কেটে জানায় সে কিছুতেই এই গা ছাড়বে না। উপরন্তু ভালো মন্দ খাবার না পেলে এবার সে লোকের ঘাড় মটকাবে। সে নেহাত ভালো ভূত বলে এতদিন কিচ্ছু বলেনি, কিন্তু আজ ঘরে ঘরে ওই কুখাদ্য দেখে তার মেজাজ খিচড়ে গেছে। এরপর ভালো খাবার না পেলেই সে লোকের উপর চড়াও হবে। ভীমগুণী এবার মেঘের মতো গর্জন করে ননিবালাকে ডাকে। ননিবালা তৈরি ছিল। সে ঝাঁটা হাতে রণমূর্তি ধারণ করে যতীনের বায়বীয় শরীরকে উদ্দেশ্য করে বলতে থাকে, ওরে পোড়া মুখ বেতালো, মরেও তোর নোলা কমেনি, বেঁচে থাকতেও তোর জ্বালায় মুখ দেখাতে পারিনি, আর এখন মরেও সবাইকে জ্বালাচ্ছিস। লজ্জা করে না হতভাগা? আর ঝেঁটিয়ে তোর পিঠের ছাল তুলে ফেলবো। ননিবালার ক্রমাগত গাল মন্দে গায়ের লোকেরই প্রাণ যায় যায় অবস্থা। যতীনের জন্য খানিকটা মায়া এই দরজাল বইয়ের সাথে কিভাবে সংসার যে সে করেছে। ওদিকে যতীন তো পারলে মরার পর আরেকবার মরার মতন দশা। ওরে বাপ রে, ও গিন্নি, আমি যাচ্ছি গো যাচ্ছি, দয়া করে থামো এবার। ওরে বাবা রে, মরেও এই চন্ডালিনীর হাত থেকে রেহাই নেই গো।
এবার ভীমগুনি বলে, যা যতীন, তোর জগতে ফিরে যা। এই জগতের সাথে তোর আর কোনো লেনদেন নেই। যাওয়ার আগে এই মিষ্টির হাঁড়িটা নিয়ে যা, তোর যাওয়ার চিহ্ন হিসাবে। গায়ের লোক দেখে মিষ্টি ভর্তি হাঁড়িটা শূন্যে মিলিয়ে যাচ্ছে। এরপর ভীমগুনি যতীনের পরলৌকিক শান্তির ব্যবস্থা করে। গায়ের লোক এখন নিশ্চিন্তে ভালো মন্দ রাঁধতে পারে। পেটুক যতীনের ভূত তাদের আর বিরক্ত করে না। নমস্কার।